মিছরির ছুরি। এক রাজা, কিন্তু তিনি যেন একাই 100। তিনি প্রজাদের নিজের ছেলের মতো ভালোবাসতেন। তাঁর ভাণ্ডারে কত যে সম্পদ ছিল তা কল্পনারও অতীত। এত সম্পদ থাকলে কি হবে? রাজার মনে একটুকুও সুখ ছিল না, কারণ তার মৃত্যুর পরে এ রাজ্য কে শাসন করবে? এই ধনসম্পদই বা কি হবে? রানীর মনে একটুও শান্তি ছিল না। তিনি কত দেবদেবীকে পুজো দিয়েছেন, কত ব্রত পালন করেছেন, তবুও কিছু সুফল তিনি পেলেন না। একদিন সন্ধেবেলায় রানী বাগানে বেড়াতে গিয়ে দেখলেন খাঁচার ভেতর একটা বাঘিনী শুয়ে আছে, আর তার বাচ্চা দুটো তার উপরে লাফালাফি করছে। বাঘিনী তাদের আদর করছে, কখনো আবার খুশি হয়ে মুখ দিয়ে কামড়ে ধরছে, জিভ দিয়ে চাটছে। মায়ের এই আদর যত্ন দেখে রানীর অন্তর জ্বলে পুড়ে ছাই হতে লাগলো। তিনি অনুভব করলেন, ছেলে মেয়ে না থাকলে জীবন সত্যিই বৃথা হয়ে যায়। ছেলে মেয়ে সঙ্গে থাকলে ছোট কুটিরেও যে স্বর্গসুখ পাওয়া যায়, সেই সুখ কিন্তু রাজপ্রাসাদে পাওয়া যায় না। আমার ছেলে মেয়ে না হয় নাই বা হলো, শুধু একটি বাঘের বাচ্চা যদি আমার হতো। সত্যি সত্যই একদিন একটি বাঘের বাচ্চা হলো রানীর। এ কি অদ্ভুত আশ্চর্য কাণ্ড! সবাই এই কথা শুনে অবাক হয়ে গেল। রাজাও খুব আঘাত পেলেন। যা কখনো ঘটা সম্ভব নয় তাই ঘটল তারই ভাগ্যে। যতই যা হোক, ছেলে তো। এই কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিলেন রাজা। ওদিকে রানী সর্বদা ছেলেটিকে কোলে পিঠে করে আদর যত্ন দিয়ে বড় করতে লাগলেন। ভালো ভালো জিনিস খেতে দিতেন, সবসময় খেলাধুলায় মাতিয়ে রাখতেন, কিন্তু তাতেও বাচ্চাটার মন ভরত না, কারণ কাঁচা মাংস আর রক্ত খেতেই তার মন চাইত। যখন সে একটু বড় হলো, গোয়ালে ঢুকে বাছুর ছাগল মারতে লাগলো, আবার কোথাও গিয়ে ছেলে মেয়েদের আঁচড়ে কামড়ে রক্তারক্তি করতে লাগলো। তার জ্বালায় প্রজারা অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু রাজার ভয়ে কেউ কিছু বলতে সাহস পেল না। কতই বা আর সহ্য করবে? সহ্যের একটা সীমা আছে তো। শেষে একদিন রাজার কানে কথাটা গেল। তিনি বিচার করে দেখলেন, এ ছেলে তার চোখে অনেক বড় হতে পারে, কিন্তু সবার কাছে তো নাও বড় হতে পারে। যেমন ভাবা তেমনই কাজ। রাজা তখন সঙ্গে সঙ্গে একটা সোনার খাঁচা তৈরি করালেন, তার ভেতর বাঘটিকে বন্ধ করে রাখলেন। ছেলের খাবারের জন্য প্রতিদিন একটি করে ছাগল আনা হলো, আর সেই ছাগলের মাংস খেয়ে বাঘ বাবাজি ফুলে হলেন একেবারে গব্বর সিং। বাঘের শক্তি দিন দিন বাড়তে লাগলো। গোঁফ ফুলিয়ে লেজ আছড়িয়ে সে ভীষণ গর্জন শুরু করলো। ভয় পেয়ে তার আশেপাশে কেউ যেতেও সাহস পেল না। একদিন রানীমা সাহস করে বাঘকে জিজ্ঞাসা করলেন, বাছা, তুই এরকম চিৎকার করছিস কেন? বাঘ উত্তর দিল, আমার বিয়ের বয়স হয়েছে মা, আমার বিয়ের ব্যবস্থা করো। যদি আমার জন্য শীঘ্র কন্যা খুঁজে না আনো, আমি নগরের এক এক করে সবাইকে গিলে খাব। রানী এই অসম্ভব কথা রাজাকে জানালেন। রাজা বললেন, আমাদের ছেলে তো একটা বাঘ, তাকে কে কন্যা দেবে? রাজা চিন্তায় মাথায় হাত দিয়ে বসলেন। রাজার মন্ত্রী বুদ্ধিসাগর বললেন, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর বিশ্বাস রাখুন, যেখান থেকে হোক আমি একটা কন্যা খুঁজে আনবই। সেই দিনেই মন্ত্রী ঘোড়ায় চড়ে কন্যার খোঁজে বেরিয়ে পড়লেন। কত নদী, নালা, পাহাড়, জঙ্গল পার হয়ে ঘোড়া ছুটে চলল। সকাল গেল, বিকেল গেল, সন্ধ্যার সময় মন্ত্রী একটি গ্রামে এসে পৌঁছলেন। ঘোড়া তখন খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত। খিদের জ্বালায় মন্ত্রীরও পেট জ্বলছে। মন্ত্রী ঘুরতে ঘুরতে গ্রামের একজন ব্রাহ্মণের কুটিরে এসে আশ্রয় গ্রহণ করলেন। ব্রাহ্মণ মন্ত্রীকে খুব যত্ন করলেন। রাত্রে আহারাদির পরে ব্রাহ্মণ মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি উদ্দেশ্যে বেরিয়েছেন মন্ত্রীবর? মন্ত্রী বললেন, আমাদের যুবরাজের বিয়ে হবে, তাই কন্যার খোঁজে বেরিয়েছি। এই ব্রাহ্মণের 4টি কন্যা,
তাদের মধ্যে মাত্র একটিরই বিবাহ হয়েছে। দ্বিতীয় মেয়েটির বিয়ের বয়স হয়েছে, কিন্তু অনেক চেষ্টা করেও ব্রাহ্মণ তার জন্য বর ঠিক করতে পারেননি। তিনি একজন গরিব ব্রাহ্মণ, তার মেয়েকে কেই বা বিয়ে করবে। তাই মনে মনে ভাবতে লাগলেন, আমার মেয়েকে কি মন্ত্রী পছন্দ করবেন? অনেক কথা হতে হতে মন্ত্রী কিন্তু ব্রাহ্মণের মনের কথা জানতে পারলেন। মন্ত্রী তখন অবস্থা বুঝে ব্রাহ্মণের হাতে 1000 টাকা দিয়ে তার কন্যাটিকে একেবারে সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে এলেন। বেচারা গরিব ব্রাহ্মণ অবশেষে দায় মুক্ত হলেন। মন্ত্রী এসে রানীর হাতে কন্যাটিকে অর্পণ করলেন। কন্যার রূপ লাবণ্য দেখে রানীর মন ভরে গেল। কন্যাটি খুবই সুন্দরী, তার রূপের তুলনা হয় না। এ সোনার প্রতিমাকে কি করে তিনি বাঘের মুখে তুলে দেবেন, তিনি তাকে অন্তঃপুরে গোপনে লুকিয়ে রাখলেন। কিন্তু হঠাৎ একদিন খাঁচার ভেতর থেকে বাঘ গর্জন করে উঠল। রানী জিজ্ঞেস করলেন, বাবা তুই কাঁদছিস কেন? বাঘ বলল, পাত্রী কোথায়? তুই একটু অপেক্ষা কর, আমি একটু পরে নিয়ে আসছি। রানী এই কথা বলে অন্তঃপুরে ঢুকলেন। যা হবার তাই হবে, একথা ভেবে কন্যাকে সাজিয়ে গুছিয়ে তিনি খাঁচার কাছে আনলেন। তালা খুলে বাঘের কাছে কন্যাটিকে ছেড়ে দিয়ে আবার খাঁচা বন্ধ করে দিলেন। বাঘ বউয়ের দিকে তাকালো, তারপর গোঁফ ফুলিয়ে লেজ আছড়িয়ে গর্জন করতে করতে কন্যার ঘাড়ের উপর তার ধারালো নখ বসিয়ে তার গলা ফুটো করে ঢক ঢক করে রক্ত পান করতে লাগল। মুহূর্তের মধ্যে বাঘ সব হাড় মাংস মড় মড় করে চিবিয়ে খেয়ে ফেলল। রানী এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলেন না। রাজা একথা শুনে নিজের ভাগ্যের নিন্দা করলেন। বছর খানেক পরে একদিন রাত্রে বাঘ আবার ভীষণ গর্জন শুরু করলো। সারা নগর তার গর্জনে কেঁপে উঠল। রানীমা ভোরবেলায় ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছিল? গতকাল রাত্রে কাঁদছিলি কেন? তোকে কি কেউ মারধর করেছিল? বাঘ বলল, তোমরা কি মনে করেছো একবার বিয়ে দিয়ে তোমাদের কাজ শেষ হয়ে গেল? আমার জন্য আর একটি কন্যা শীঘ্র আনার ব্যবস্থা করো, না হলে নগরের সবাইকে এই পেটে ঢোকাবো। রাজা রানী আবার চিন্তায় পড়লেন, কিন্তু মন্ত্রী তাদের আশ্বাস দিয়ে আবার একটি কন্যার খোঁজে বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে তিনি শেষে সেই ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালেন। এবার ব্রাহ্মণকে 2000 টাকা দিয়ে মন্ত্রী তৃতীয় কন্যাটিকে সঙ্গে নিয়ে এলেন। কন্যাটি যেমন সুন্দরী তেমন সুলক্ষণা। ওকে বাঘের মুখে ঠেলে দিতে কারই বা মন চাইবে। রানী আদর করে কন্যাটিকে পালন করতে লাগলেন, কিন্তু কন্যাটির মনে সুখ ছিল না। দিদির মতো ওকেও বাঘের পেটে যেতে হবে, এই কথা ভেবে সে খাওয়া দাওয়া ভুলে গিয়েছিল। চোখে তার ঘুম ছিল না। একদিন অন্ধকার রাত্রে যখন সবাই শুয়ে আছে, সে নগর ছেড়ে পালিয়ে গেল। আকাশে মেঘ, বাইরে ভীষণ অন্ধকার, পথঘাট কিছুই দেখা যাচ্ছে। অনেক রাস্তায় হেঁটে আসার পর হঠাৎ সে বিদ্যুতের ঝলকানিতে একটা শ্মশান দেখতে পেল। সে সেইখানে দাঁড়িয়ে শিব পার্বতীকে মন প্রাণ খুলে ডাকল। ব্রাহ্মণ কন্যার কান্না শুনে তারা শ্মশানে নেমে এলেন এবং সব কথা তার মুখ থেকে শুনলেন। পার্বতী মেয়েটির হাতে একটা গাছের শিকড় দিয়ে বললেন, মাথার চুলে সর্বদা গুঁজে রাখবি, তোর উপর কোনো রকমের বিপদ আসবে না। এরপরে শিব পার্বতী অন্তর্ধান হলেন। ব্রাহ্মণ কন্যা তখন নির্ভয়ে নগরে ফিরে এলো। বাঘ সেদিন রাত্রিবেলা আবার গর্জন করল। রানীমা সকালে যখন জিজ্ঞাসা করলেন, সে উত্তর দিল, কন্যার ব্যবস্থা কি হলো? রানীমা বললেন, বাছা আমার, আজ রাত্রিতে নিশ্চয়ই নিয়ে আসবো, কোনো চিন্তা করিস না। রানী কন্যাকে ভালো ভালো জিনিস খাওয়ালেন, নতুন শাড়ি নতুন গহনা পরিয়ে দিলেন। তারপর খাঁচার কাছে তিনি নিয়ে এসে কন্যাকে বললেন, মা, কপাল দোষে এই বাঘ আমার ছেলে হয়ে জন্ম নিল। সে একদিন আমায় বলল বিয়ে করবে বলে, একটি কন্যা এনে দিলাম। আমার চোখের সামনে সেই কন্যাকে সে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। ছেলে আবার রাগারাগি করলো বিয়ে করবে বলে, তোকে পেলাম মা, এইবার তুই তোর কর্মফল ভোগ করবি। এই কথা বলে রানী কন্যাকে খাঁচার ভেতর রেখে তালা বন্ধ করে চলে গেলেন। আগের মতো সেই কৈশ্য দেখার জন্য তার আর ধৈর্য ছিল না। বাঘ মুহূর্ত মাত্র অপেক্ষা না করে স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ল
আর গলায় ফুটো করে রক্ত চুষে খাবে বলে যেই না থাবা উঁচু করেছে, সেই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। মেয়েটির মাথার চুলের ভেতরে যে শিকড় গুঁজেছিল তা বাঘের পায়ে লাগতেই বাঘ একটা সুন্দর যুবক হয়ে গেল। পরদিন সকাল হলো। রানী খাঁচার কাছে এসে অবাক হয়ে দেখলেন খাঁচায় বাঘ নেই। মেয়েটির সঙ্গে একজন যুবক বসে কথা বলছে। মেয়েটি রানীমাকে সব কথা খুলে বলল। তিনি খুশি মনে ছেলে আর বউকে যত্ন করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। এরপর শুভদিন দেখে দুজনের বিয়ে দিয়ে দিলেন। এমনইভাবেই কিছুদিন কেটে গেল। রাজা রানীর বয়স হলো, তাই তারা যুবরাজের রাজ্য অভিষেক করে রাজ্যের সব দায়িত্ব তার হাতে তুলে দিয়ে বানপ্রস্থে চলে গেলেন। নতুন রাজা রাজ্য শাসন করে রানীর সঙ্গে খুব আনন্দে দিন কাটাচ্ছেন। তখন এমন সময় একদিন রানীর বাপের বাড়ির কথা মনে পড়ল। সেই ছোট্ট ঘর, বাগান, নদী, মন্দির, গাছ গাছড়া, বন্ধু, আত্মীয় পরিজন চোখের সামনে সব ভেসে উঠল। স্বামীর অনুমতি নিয়ে তিনি বাপের বাড়ি চলে গেলেন। কত যে আনন্দ করলেন বাবা, মা, ভাই বোনের সাথে তা বলে শেষ করা যায় না। যেদিন শ্বশুর বাড়িতে আসার কথা সেদিন ফিরে এলেন। তার সঙ্গে ছোট্ট বোনকেও নিয়ে এলেন। তাকে দেখতে ঠিক দিদির মতো। দিদির বাড়ি দেখবে, তার সঙ্গে কিছুদিন থাকবে বলে সে জেদ ধরল। পালকি চলেছে। ছোট বোন বলল, দিদি তোর চন্দ্রহারটা খুব সুন্দর, আমাকে একটু দিবি? তোর শাড়িটাও খুব সুন্দর, দিবি? আমি একটু পরবো। তোর অলংকারগুলো দারুণ দেখতে, দে না আমি একটু পরে দেখি আমায় কেমন দেখতে লাগে। রানী ছোট বোনকে খুবই ভালোবাসতেন। সে যা চাইল একটার পর একটা সব খুলে বোনকে পরিয়ে দিলেন। পথে যেতে যেতে একটা পুকুর পড়ল। ছোট বোন বলল, দেখে আয় তো দিদি, এ পুকুরের জল কতটা পরিষ্কার। রানী পালকি থেকে নেমে গেলেন বোনের কথা মতো। পুকুরের জল সত্যিই খুব পরিষ্কার ছিল। তার মধ্যে কত হাঁস সাঁতার কাটছে, কত ফুল ফুটেছে। রানী পুকুরের ধারে দাঁড়িয়ে খুব মন দিয়ে দেখছেন। এমন সময় হঠাৎ ছোট বোন রানীকে পুকুরের জলে ঠেলা মেরে ফেলে দিল। তারপর নিজে রানী সেজে পালকিতে বসে রাজপুরীর দিকে যাত্রা করল। সেই পুকুরের পাশেই একটা ঋষির আশ্রম। ঋষি তখন তপস্যায় মগ্ন ছিলেন। তিনি যোগ বলে জানতে পারলেন যে রানী পুকুরের জলে ডুবে যাচ্ছেন। মন্ত্র বলে এই বিপদ থেকে তিনি রানীকে উদ্ধার করলেন। রানীকে গভীর জল থেকে তুলে তিনি জীবন দান করলেন। কিছুক্ষণ পরে রানীর জ্ঞান ফিরল। ঋষি রানীকে বললেন, মা, আশ্রমকে তুমি নিজের ঘর মনে করে থাকো। কিছুদিন পরেই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। সেখানে থাকার সময় রানীর একটি ছেলে হলো, ঠিক যেন রাজার ছেলে। ঋষি তার নাম রাখলেন কেশরী। একদিন কয়েকজন চুড়িওয়ালা আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন। রানী খবর দিয়ে তাদের ডেকে পাঠালেন। নিজের জন্য ও কেশরীর জন্য চুড়ি কিনলেন। রানী তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ও চুড়ির উপযুক্ত মূল্য দিয়ে তাদের বিদায় দেবেন। চুড়ি ব্যবসায়ীরা রাজ্যে ফিরে গিয়ে রাজার কাছে নিবেদন করলেন, মহারাজ, যদি এ মাথা কাটা না হয় তাহলে একটা কথা বলতে পারি। রাজা অভয় দিতে তারা বলল, আমরা পাশের রাজ্যে গিয়েছিলাম চুড়ি বিক্রি করতে। সেখানে একটা আশ্রম আছে। আশ্রমটি একজন ঋষির। সেখানে আমাদের রানী মায়ের মতো একজন মাও আছেন। অন্যের দুঃখ তিনি বোঝেন, দয়াও করেন। তার একটি ছেলেও আছে, দেখতে ঠিক আপনারই মতো মহারাজ। রাজা ভাবলেন, সত্যিই তো রানী গর্ভবতী হয়েছিলেন, কিন্তু সন্তান জন্ম হলো না কেন? এর মধ্যে কিছু রহস্য নিশ্চয়ই আছে। রাজা চুড়িওয়ালাদের হুকুম করলেন, আমাকে সেখানে শীঘ্র নিয়ে চলো। আশ্রমের কাছে গিয়ে রাজা রাজ পোশাক খুলে ফেললেন এবং একজন চুড়িওয়ালার পোশাক পরে মাথার ওপর চুড়ির ঝুড়ি রেখে ডাক দিলেন, চুড়ি নেবে গো চুড়ি, ভালো চুড়ি আছে গো। রানী চুড়ি পরতে বসে পড়লেন ছদ্মবেশী রাজার কাছে। রাজার নজর পড়ল রানীর গালের তিল চিহ্নের দিকে। এ নিশ্চয় তারই রানী। রানী ছেলেকে ডাকলেন, আয় আয় কেশরী, দেখে যা কেমন রঙিন চুড়ি। আয় রে বৈরাগী ধন, তোর বাবা মহারাজ বড় সজ্জন।
এরপরে রাজার মনে আর কোনো সন্দেহ রইল না, সব রহস্য পরিষ্কার হয়ে গেল। রাজা রানীকে নিজের পরিচয় দিলেন, তারপর রাজ পোশাকে এসে ঋষিকে প্রণাম করলেন। ঋষি রানীকে বললেন, তুই আমার কন্যা আর তোর স্বামী হলো আমার জামাই। ঋষি দুজনকে আশীর্বাদ করে বিদায় দিলেন। রাজা রানীকে ফিরে পেয়েছেন শুনে প্রজাদের আনন্দের সীমা রইল না। এসব দেখে রানীর বোনের মুখ কালো হয়ে গেল। রানী হওয়ার লোভে সে নিজের বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এ কি সামান্য পাপ। তখন রাজা একটা বড় গর্ত তৈরি করালেন, তার ভেতরে তেলে ভেজা কাপড় ছড়িয়ে দিলেন, টুকরো টুকরো কাঠ ফেললেন, গর্তে আগুন জ্বালাতে বললেন। আগুন সঙ্গে সঙ্গে জ্বলে উঠল। সেই আগুনে নকল রানীকে ফেলে দেওয়া হলো। সে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। তারপর রাজা রানী ছেলেকে নিয়ে মহা সুখে রাজ্য শাসন করতে লাগলেন।